আসসালামু আলাইকুম এভরিওয়ান। সো আজকে আমাদের টপিকটা হচ্ছে সিনট্যাক্স, which is an important part of linguistics, যেটা হচ্ছে বাক্যতত্ত্ব, রাইট? তো আমাদের যেটা বই আছে মনিরুজ্জামান স্যারের, এই বইতে আমি যেটা মানে গত বছরও দেখেছি, এবছরও দেখলাম যে বেশ কিছু টার্ম বা বেশ কিছু জিনিস উনি ভেগ মানে একটু অস্পষ্ট করে রেখেছেন, যেটা আজকে আমি তোমাদেরকে ক্লিয়ার করে দিব। আর মূলত সিনট্যাক্স থেকে প্রত্যেক বছর একটা করে প্রশ্ন থাকে। ইফ ইউ জাস্ট টেক আ লুক অ্যাট দ্য কোয়েশ্চেন্স অফ 2018, দেন 19, দেন 20, all the consecutive years, মানে এই টানা বছরগুলোতে, you will get to see that syntax has one broad question in each year. প্রত্যেকটা বছরেই সিনট্যাক্সের একটা করে ব্রড কোয়েশ্চেন থাকে। এবং আরো মজার বিষয়টা হচ্ছে যে সিনট্যাক্স থেকে দুইটা কোয়েশ্চেনই ঘুরে ফিরে ফিরে ঘুরে এক এক সময় আসে। যদিও সিনট্যাক্সে অনেকগুলো টপিক আছে, কিন্তু সিনট্যাক্স থেকে তোমরা যদি 2018 থেকে দেখো, কারণ 2018 এর চেয়ে আর পিছনে যাওয়ার কোনো দরকার নেই। 2018 থেকে এই যে 2022 পর্যন্ত জাস্ট দুটো টপিক, একটা হচ্ছে আইসি অ্যানালিসিস আর একটা হচ্ছে সিনট্যাকটিক প্রসেস। এই দুইটা কোয়েশ্চেনই ঘুরে ফিরে ফিরে ঘুরে বারবার আসে। But as this is the class of Ink Prime, I am much interested to share some unique properties of syntax that you might not get anywhere else. তাহলে চলো আজকে আমরা দেখি এই সিনট্যাক্সের 14 গোষ্ঠী কতটুকু উদ্ধার করা যায়, কেমন? সবাই একটু মনোযোগ দিয়ে শুনবে। আর যেহেতু লিঙ্গুইস্টিক্স এর ক্লাস, এখানে আমরা কয়েকটা থিওরি শিখব, যে থিওরিগুলো হচ্ছে অনেকটা আমাদের ফিজিক্স বা কেমিস্ট্রিতে আমরা যে থিওরিগুলো শিখতাম অনেকটা ওই থিওরির মতো। অ্যাজ ইউ নো that linguistics, it's a kind of scientific subject. It's not literature that you can write it as your own থিওরি, মানে এটা তোমরা নিজেদের মতো করে লিখতে পারবে না। থিওরিটাকে তোমার সায়েন্টিফিক থিওরির মতোই মুখস্থ করতে হবে। তো মুখস্থ করার আগে তোমাকে বুঝতে হবে যে থিওরিটা অ্যাকচুয়ালি কি। এই ওয়ার্ডটা তো সবাই চিনো, তাই না? সেন্টেন্স। সেন্টেন্স মানে কি এভরিওয়ান? বাক্য, রাইট? ক্যান এনিওয়ান টেল মি ওয়্যার ডাজ দিস ওয়ার্ড কাম ফ্রম? এই যে শুরু হলো আমাদের ইউনিক ইনফরমেশন শেয়ার, এই সেন্টেন্স ওয়ার্ডটা কোত্থেকে এসেছে? ক্যান এনিওয়ান টেল মি? এনিওয়ান? সেন্টেন্স শব্দটার অরিজিন কোথায়? ভুলে গেছি স্যার। ওকে, নো প্রবলেম। এই যে আমি যে বাড়তি ইনফরমেশন গুলো তোমাদের দিব না, এই বাড়তি ইনফরমেশন গুলো তোমরা যদি অ্যান্সারে লিখতে পারো, লিঙ্গুইস্টিক্সে তো আসলে বানায় লেখার কিছু নেই, তবে হ্যাঁ, যদি বাড়তি কিছু লিখতেই চাও তাহলে এই টুকটাক কিছু ইনফরমেশন যেটা আমি তোমাদেরকে লাইভ ক্লাসে দিয়ে দিব, এই ইনফরমেশন গুলা লিখলে এক্সামিনার ইনশাল্লাহ হয়তো বা একটু বেশি মার্ক দিলে দিতেও পারে। The word sentence comes from the Latin word sententia. এইটা হচ্ছে সেন্টেন্স শব্দের উৎস, সেন্টেন্সিয়া। তাও আবার কি, এই সেন্টেন্সিয়া হচ্ছে একটা পাস্ট পার্টিসিপল ওয়ার্ড। আমাদের ভার্বের পাস্ট পার্টিসিপল আছে না? আম সরি, পাস্ট পার্টিসিপল না, প্রেজেন্ট পার্টিসিপল। ওই যে ভার্বের সাথে যে আমরা আইএনজি লাগাই না, তো এই সেন্টেন্সিয়া হচ্ছে ল্যাটিন ভাষার একটা প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম। যেরকম আমি তোমাদেরকে ইংলিশে বুঝাই, একটা ভার্ব হচ্ছে ইট, ইটের প্রেজেন্ট পার্টিসিপল কি? ইটিং। তোমরা হয়তো অনেকে মনে করতেছো স্যার পাস্ট পার্টিসিপল তো ইটেন হয়। একটা আছে পাস্ট পার্টিসিপল, একটা আছে প্রেজেন্ট পার্টিসিপল। পাস্ট পার্টিসিপলটা হচ্ছে ইট, এইট, ইটেন। এই ইটেনটা হচ্ছে পাস্ট পার্টিসিপল, কিন্তু প্রেজেন্ট পার্টিসিপলটা হচ্ছে ইটিং, দ্যাট মিনস আইএনজি। তো একইভাবে ল্যাটিন ভাষায়ও কিন্তু প্রেজেন্ট পার্টিসিপল আর পাস্ট পার্টিসিপল আছে। তো এই যে তোমরা যে ওয়ার্ডটা দেখতে পাচ্ছ সেন্টেন্সিয়া, সেন্টেন্সিয়া হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। আই রিপিট,
প্রেজেন্ট পার্টিসিপল। এটা কোন ভার্ব এর প্রেজেন্ট পার্টিসিপল, মানে ল্যাটিন ভাষায় কোন ভার্বের প্রেজেন্ট পার্টিসিপল? এই ভার্বের, সেন্টায়ার। So you guys can use these informations in case of writing the answers to the broad question. মানে সিনট্যাক্স থেকে যদি কোনো ব্রড কোয়েশ্চেন আসে, তখন তোমরা এই টুকটাক, এগুলো তো ছোট 2-3 লাইনে লেখা যায়, এই জিনিসগুলো তোমরা লিখতে পারো যে the word sentence comes from the Latin word sententia, which is the present participle of sentire. আচ্ছা, সেন্টেন্স ওয়ার্ডটা প্রথম কবে রেকর্ড করা হয়, অর্থাৎ সেন্টেন্স ওয়ার্ডটা প্রথম কবে ডিকশনারিতে আসে? in 1185 to 1200 CE, কমন এরা, অর্থাৎ 1185 থেকে 1200 খ্রিস্টাব্দ, এই সময়। বলতো এটা কোন পিরিয়ড? এভরিওয়ান ঝটপট, এটা কোন পিরিয়ড ছিল? 1185 থেকে লা হাওলা ওয়ালা কুওয়াতা, 1185 থেকে 1200 অ্যাংলো নরমান মিডিভাল ইংলিশ, অ্যাংলো নরমান, ঠিক আছে? তোমাদের মনে আছে নিশ্চয়ই অ্যাংলো নরমান সব, মানে এই যুগটাতে কিন্তু যদিও ফ্রেঞ্চ ভাষা ইংল্যান্ডে অনুপ্রবেশ করেছিল, কিন্তু আলটিমেটলি এই যুগের শেষের দিকে ইংরেজি ভাষায় কিন্তু অনেক বেশি ডেভেলপ করেছিল। মানে অ্যাংলো নরমান যুগে ফ্রেঞ্চ ভাষা ঢুকেছিল, কিন্তু আলটিমেটলি এই যুগের শেষের দিকে ইংরেজি ভাষাটাই ডেভেলপ করেছিল, এবং ইংরেজি ভাষা আরো সুন্দর পর্যায়ে চলে যায় যখন ওই যে দ্য অলরাউন্ডার ইয়ে চসার, জেফ্রি চসার যখন আসে, তখন ইংরেজি ভাষা একটা চরম লেভেলে চলে যায়। আচ্ছা, যাই হোক, এই সেন্টেন্স ওয়ার্ডটা ইংরেজি ডিকশনারিতে রেকর্ড করা হয় প্রথম 1185 থেকে 1200 সালে, এই সময়। আচ্ছা, তো এই জিনিসগুলো আমি কেন বললাম? বিকজ সিনট্যাক্স লিঙ্গুইস্টিক্স এর যে ব্রাঞ্চটা, এটা এই সেন্টেন্স নিয়ে গবেষণা করে। তো এখন চলো আমরা দেখি যে সিনট্যাক্সটা কোত্থেকে আসছে। The word syntax comes from the Greek word syntaxis, which means arrangement. এই জিনিসগুলো মনিরুজ্জামান স্যারের বইতে নেই, but you guys can write it down. It will help you to achieve more marks. তো এটা হচ্ছে সিনট্যাক্সিস এর উৎপত্তি, এটা এসেছে গ্রিক ওয়ার্ড সিনট্যাক্স এর উৎপত্তি, এটা গ্রিক ওয়ার্ড সিনট্যাক্সিস থেকে এসেছে। এই সিনট্যাক্সিস শব্দটার অর্থ হচ্ছে অ্যারেঞ্জমেন্ট। ওকে, এখন চলো সহজ ভাষায় দেখে নেই হোয়াট ইজ সিনট্যাক্স। সিনট্যাক্স মানে কি, বাক্যতত্ত্ব কি? খুবই সহজ। সিনট্যাক্স ইজ দ্য ফিল্ড অফ linguistics that studies, আচ্ছা, স্টাডিজ শব্দটা অনেক জায়গায় লেখা আছে, তোমরা স্টাডিজ এর পরিবর্তে এই ওয়ার্ডগুলো লিখতে পারো। আমি অবলিক দিয়ে লিখে দিচ্ছি, স্টাডিজ অবলিক ইনভেস্টিগেটস অবলিক এক্সপ্লোর, এক্সপ্লোরস সাথে এস হবে, এক্সপ্লোরস। এই ওয়ার্ডগুলো তোমরা ইউজ করতে পারো, কারণ স্টাডিজ সবাই লিখবে, তো তোমরা যদি একটু ব্যতিক্রম ধর্মী কিছু লিখতে চাও তাহলে এই ওয়ার্ডগুলো লিখতে পারো। সিনট্যাক্স is a field of linguistics that studies or explores or investigates the formation of sentence in accordance with the position and the form of
দ্য ওয়ার্ডস। আমি এটা বানিয়ে বানিয়ে লিখছি কিন্তু, হ্যাঁ, তোমাদের জন্য ইজি করে। First up, moreover, it also looks into the relative functions of the word clusters, comma, phrasal units and clausal units within the formation of sentences. সংজ্ঞাটা কি বেশি কঠিন হয়ে গেল গাইজ? হ্যালো, সংজ্ঞাটা তোমরা পড়ো। না স্যার। আমি সবার কাছে জানতে চাচ্ছি সংজ্ঞাটা কি একটু কঠিন হয়ে গেছে? এটা কিন্তু আমি ইনস্ট্যান্টলি বানিয়ে লিখলাম, তোমরা চাইলে বই সামনে নিতে পারো অথবা গুগল করতে পারো। ইউ উইল নট গেট দিস ডেফিনিশন এনিওয়্যার। সংজ্ঞাটা তোমরা পড়ো, দেখো আমি বুঝিয়ে দিচ্ছি, কিন্তু সংজ্ঞাটা কি কঠিন হয়ে গেছে? যদি কঠিন হয় তাহলে এর চেয়ে আরো ইজি করে লিখে দিতে পারি, বাট আই থিঙ্ক এটার একটা স্ট্যান্ডার্ড আছে। শুড আই চেঞ্জ ইট? না স্যার। না স্যার, চেঞ্জ করি না। ওকে, স্যার শিবজি লাগতেছে। আচ্ছা, আলহামদুলিল্লাহ। তাহলে দেখো এখানে কি বলতেছে, তোমরা লিঙ্গুইস্টিক্সের যে কোনো চ্যাপ্টার, মানে হচ্ছে যেমন সিনট্যাক্স বা প্র্যাগম্যাটিক্স বা সিমেন্টিক্স, যে কোনো লিঙ্গুইস্টিক্সের বিষয়ের সংজ্ঞা লিখতে গেলে এই যে প্রথম অংশটা না, এটা কমন রাখতে পারো, যে সিনট্যাক্স বা প্র্যাগম্যাটিক্স বা সিমেন্টিক্স বা মরফোলজি বা গ্রাফোলজি, যেটাই হোক, এই যে প্রথম অংশটা এরকমই থাকবে। সিনট্যাক্স ইজ দ্য ফিল্ড অফ লিঙ্গুইস্টিক্স হুইচ ইনভেস্টিগেটস অথবা এক্সপ্লোরস অথবা স্টাডিজ। এই যে এই অংশটা কমন থাকবে। এটা লিঙ্গুইস্টিক্সের যে কোনো অধ্যায় বা যে কোনো সেক্টরের সংজ্ঞাতে এটা তোমরা লিখতে পারবে, কেমন? আচ্ছা, তো এখানে বলতেছে লিঙ্গুইস্টিক্সের এমন একটা ফিল্ড বা এমন একটা অধ্যায় হচ্ছে সিনট্যাক্স, যেটা কি গবেষণা করে? দ্য ফরমেশন অফ সেন্টেন্স, বাক্যের গঠন নিয়ে গবেষণা করে। এখন শুধু একটু বললে হবে বাক্যের গঠন নিয়ে গবেষণা করে? না, কোন জিনিসের অনুসারে বাক্যের গঠন নিয়ে গবেষণা করে? এই যে এই জিনিসটার অনুসারে, দ্য পজিশন অ্যান্ড দ্য ফর্ম অফ ওয়ার্ডস, মানে শব্দের চেহারা এবং শব্দের অবস্থান অনুসারে, শব্দের চেহারা বা শব্দের অবস্থান অনুসারে বাক্যের গঠন নিয়ে গবেষণা করে লিঙ্গুইস্টিক্সের যে অধ্যায়, সেটাই হচ্ছে সিনট্যাক্স। আর এটার সাথে একটু বাড়তি মার্কস পাওয়ার জন্য আমি আরেকটা লেজ লাগিয়ে দিয়েছি, মোরওভার, উপরন্তু এটা আরো কয়েকটা জিনিস নিয়ে গবেষণা করে। সেটা কি? সেটা হচ্ছে ওয়ার্ড ক্লাস্টার, তারপর হচ্ছে ক্লজাল ইউনিট আর ফ্রেজাল ইউনিট। আচ্ছা, ফ্রেজাল ইউনিট মানে হচ্ছে একটা বাক্যের মধ্যে তোমরা যে ফ্রেজ ব্যবহার করো না, ওই ফ্রেজটা হচ্ছে ওই বাক্যের ফ্রেজাল ইউনিট। ফ্রেজাল ইউনিট কিরকম? যেমন দেখো, ইন অর্ডার টু, এটা কি একটা প্রিপোজিশনাল ফ্রেজ না? অথবা স্লো অ্যান্ড স্টেডি, এটা কি একটা অ্যাডজেক্টিভ ফ্রেজ না? তো আমরা তো ফ্রেজ সম্বন্ধে এটা কি বাংলা ওয়ার্ড? অবগত। আমরা তো অবগত আছি। তো একটা সেন্টেন্সে, হ্যাঁ থ্যাংক ইউ, একটা সেন্টেন্সে যে ফ্রেজগুলো ব্যবহৃত হয়, ওই ফ্রেজগুলো হচ্ছে ওই সেন্টেন্সের ফ্রেজাল ইউনিট। একইভাবে ক্লোজাল ইউনিট হচ্ছে একটা সেন্টেন্সের যে ক্লজগুলো থাকে, ওই ক্লজগুলো হচ্ছে ওই সেন্টেন্সের ক্লোজাল ইউনিট। আর আরেকটা হচ্ছে ওয়ার্ড ক্লাস্টার। ওয়ার্ড ক্লাস্টার হচ্ছে ফ্রেজের ছোট ভাই, মানে এটা ফ্রেজ না কিন্তু ফ্রেজের মতোই। যেমন মাই ব্রাদার অ্যান্ড মাই সিস্টার, এই পুরাটা হচ্ছে একটা ওয়ার্ড ক্লাস্টার। ক্লাস্টার মানে দল বা গ্রুপ,
যেটা একটা সিঙ্গেল ইউনিট হিসেবে কাজ করে। যেমন আমি যদি বলি মাই ব্রাদার অ্যান্ড মাই সিস্টার হ্যাভ কাম টু দ্য পার্টি, আমার ভাই এবং আমার বোন পার্টিতে আসে, তো এখানে সাবজেক্টটা কি? মাই ব্রাদার অ্যান্ড সিস্টার, এই দুইটা মিলে সাবজেক্ট না এটা? তাহলে মাই ব্রাদার অ্যান্ড মাই সিস্টার, এখানে কয়টা ওয়ার্ড? মাই ব্রাদার অ্যান্ড মাই সিস্টার, এই 5টা ওয়ার্ড মিলে একটা ইউনিট হিসেবে কাজ করতেছে না, সাবজেক্ট হিসেবে কাজ করতেছে না, এটাকে বলে ওয়ার্ড ক্লাস্টার। ওকে, তাহলে সিনট্যাক্স আরো কোন কোন জিনিস নিয়ে ঘাটাঘাটি করে? এই যে ওয়ার্ড ক্লাস্টার, তারপর ফ্রেজাল ইউনিট, তারপর হচ্ছে ক্লজাল ইউনিট, এগুলো নিয়েও সিনট্যাক্স ঘাটাঘাটি করে। তাহলে সোজা কথা, সিনট্যাক্স হচ্ছে লিঙ্গুইস্টিক্সের ওই অধ্যায় বা ওই চ্যাপ্টার যেটা সেন্টেন্সের গঠন, ফরমেশন নিয়ে ঘাটাঘাটি করে। কিসের অনুসারে? ওয়ার্ড এর পজিশন এবং ওয়ার্ডের ফর্ম, মানে চেহারা, মানে শব্দের, মানে একটা বাক্যের মধ্যে যে শব্দগুলো বসে এই শব্দগুলোর পজিশন এবং ফর্ম অনুসারে বাক্যের যে গঠনতন্ত্র, এটা নিয়ে গবেষণা করে লিঙ্গুইস্টিক্সের যে চ্যাপ্টার, সেটাই হচ্ছে সিনট্যাক্স। আর সিনট্যাক্স শব্দটা কোত্থেকে এসেছে? দ্য গ্রিক ওয়ার্ড সিনট্যাক্সিস। আর সিনট্যাক্সিস মানে কি? অ্যারেঞ্জমেন্ট। এবার তোমাদের বইতে যে জিনিসগুলো আছে সেটা হচ্ছে সিনট্যাকটিক রুলস বা সিনট্যাকটিক প্রসেস, আর আরেকটা হচ্ছে আইসি অ্যানালিসিস। তো একটা জিনিস তোমাদের মনিরুজ্জামান স্যার বইতে উনি ক্লিয়ার করেন নাই, যেটা হচ্ছে কনস্টিটিউয়েন্ট। কনস্টিটিউয়েন্ট কনস্টিটিউয়েন্ট জিনিসটা কি? কনস্টিটিউয়েন্ট জিনিসটা হচ্ছে এ কনস্টিটিউয়েন্ট, না এটার আগে আরেকটু জিনিস লেখা দিই। In syntax, a constituent is a word or group of words which acts like a single unit in a sentence. এটাই হচ্ছে কনস্টিটিউয়েন্ট। সিনট্যাক্স অনুযায়ী কনস্টিটিউয়েন্ট কাকে বলে? কনস্টিটিউয়েন্ট হচ্ছে একটা ওয়ার্ড, কনস্টিটিউয়েন্ট একটা ওয়ার্ডও হতে পারে অথবা গ্রুপ অফ ওয়ার্ডস, কয়েকটা ওয়ার্ডের গ্রুপও হতে পারে, যেটা একটা সেন্টেন্সে একটা ইউনিট হিসেবে কাজ করবে। কিরকম? যেমন তোমরা একটা এক্সাম্পল দেখো, হি ইজ গোয়িং টু স্কুল in order to prepare his lessons. আচ্ছা, এখানে তোমরা বলো এই সেন্টেন্সের সাবজেক্ট কে? একটু রিপ্লাই করবা প্লিজ। এই সেন্টেন্সের সাবজেক্ট কে? Sir, he. গুড। এই যে আমি দেখো আন্ডারলাইন করে দিচ্ছি, এখানে হি হচ্ছে একটা কনস্টিটিউয়েন্ট, কারণ হি ইউনিটটা হচ্ছে সাবজেক্ট। হি কিন্তু এখানে একলা, মানে হি শব্দটা একলাই একটা ইউনিট হিসেবে কাজ করতেছে। গাইস, লিঙ্গুইস্টিক্স এর ক্লাস না বুঝলে মাইক অন করে দয়া করে জিজ্ঞেস করো। হি শব্দটা একাই হচ্ছে একটা ইউনিট। আচ্ছা, গেল। তারপর এই সেন্টেন্সের ভার্ব কোনটা বলো আমাকে? Sir, is going to. Is going to. Is going. ইজ গোয়িং। ইজ গোয়িং। তাহলে এখানে আরেকটা কনস্টিটিউয়েন্ট হচ্ছে ইজ গোয়িং, কারণ ইজ গোয়িং এটাকে বলা হয় ভিপি, ভার্বাল ফ্রেজ, ভিপি। তোমরা কিন্তু ওই যে গ্রামারের মধ্যে অনেক জায়গায় দেখতে পারবা লেখা থাকে এনপি, ভিপি। ভিপি মানে হচ্ছে ভার্বাল ফ্রেজ, মানে এখানে ইজ হচ্ছে অক্সিলারি ভার্ব আর গোয়িং হচ্ছে প্রিন্সিপাল ভার্ব। এই দুইটা মিলেই কি এই সেন্টেন্সে ভার্বের ইউনিট হিসেবে কাজ করতেছে না? মানে দুইটা মিলে একটা ভার্বের ইউনিট না?
তো ইজ গোয়িং হচ্ছে আরেকটা ইউনিট বা আরেকটা কনস্টিটিউয়েন্ট। আচ্ছা, এরপরে এই যে আরেকটা ইউনিট দেখো টু, এটা হচ্ছে প্রেপোজিশন। হ্যাঁ, এটা হচ্ছে আরেকটা ইউনিট। দেখো একটা সেন্টেন্সকে ইউনিট অনুযায়ী কিভাবে আমি ভাগ করতেছি। তোমরা হয়তোবা এখানে বলতে পারো স্যার ইজ হচ্ছে একটা শব্দ আর গোয়িং হচ্ছে আরেকটা শব্দ, আপনি ইজ গোয়িং কে একসাথে কেন করে দিলেন? হ্যাঁ, ইজ একটা শব্দ, গোয়িং আরেকটা শব্দ, দ্যাট ইজ ট্রু। কিন্তু ইজ গোয়িং দুটা মিলে একটা ইউনিট হিসেবে কাজ করতেছে, দ্যাট ইজ ভার্বাল ফ্রেজ। ওকে, আচ্ছা, তারপরে এই যে শব্দটা টু, এটা প্রেপোজিশন, এটা একটা ইউনিট। আচ্ছা, তারপরে এই সেন্টেন্সের কমপ্লিমেন্টারি কোনটা? দেখি কেউ, এইবার দেখি কেউ বলো কমপ্লিমেন্টারি কোনটা? Sir, in order to. In order to. আচ্ছা, টু এর পরে কি লেখা? টু, এই যে গোয়িং টু, টু এর পরে কি লেখা? স্যার একটা ভার্ব আছে আর কি টু যুক্ত। কিচ্ছু হইতেছে না রে, আহারে কিচ্ছু হইতেছে না। আচ্ছা, আমার His lessons. তাও হয় নাই। আচ্ছা, আমার এই ক্লাসে একজন স্কলার আছে, চুপ করে বসে রয়েছে, তারে ডাক না দিলে সে সহজে কথা বলে না। ম্যাডাম জেমি, জি স্যার। এখানে কমপ্লিমেন্টারি কোনটা? জানা নাই তো। আচ্ছা, টু এর পরে কি লেখা? জানি। স্যার স্কুল স্কুল। এতক্ষণে বেরিয়েছে, আহারে। স্যার কমপ্লিমেন্টারি তো স্যার পরিপূরক, তখন মনে হয়েছে বাংলা চিন্তা করে মনে হয়েছে আর কি। হ্যাঁ, 21শে ফেব্রুয়ারি তুমি একাই পালন করো। আচ্ছা, যাই হোক, ব্যাপারটা হইতেছে তোমরা ভুলে গেছো ভার্বের পরে অবজেক্ট থাকে, কিন্তু ভার্ব আর অবজেক্টের মাঝখানে যদি প্রিপোজিশন বসে পড়ে তখন ওই অবজেক্টটা কি আর অবজেক্ট থাকে? তখন ওটা কি হয়ে যায়? কমপ্লিমেন্টারি হয়ে যায়। এখানে হি ইজ গোয়িং টু, এই যে টু একটা প্রিপোজিশন না? টু এর পরে কি লেখা? স্কুল। স্কুল কি নাউন না? কিন্তু এই স্কুল নাউন হওয়া সত্ত্বেও সে ভার্বের অবজেক্ট হইতে পারলো না। কেন? কারণ এই যে মাঝখানে আরেকজন বসে রয়েছে, প্রিপোজিশন, এই যে টু, এই টু এর কারণে স্কুলটা অবজেক্ট না হয়ে কি হয়ে গেছে? কমপ্লিমেন্টারি। ওকে, তাহলে এখানে স্কুল হচ্ছে আরেকটা কনস্টিটিউয়েন্ট বা আরেকটা ইউনিট কমপ্লিমেন্টারি হিসেবে। আচ্ছা, এরপরে দেখো এই যে ইন অর্ডার টু, এখানে কয়টা শব্দ? স্যার তিনটা। তিনটা শব্দ। কিন্তু এটা কি তিনটা শব্দ হওয়া সত্ত্বেও একটা প্রিপোজিশনের কাজ করতেছে না? জি স্যার। জি স্যার। এটা কি প্রিপোজিশনাল ফ্রেজ না? ঠিক কি না? জি স্যার। জি স্যার। ইন অর্ডার টুর অর্থ কি? ইন অর্ডার টু অর্থ কি? স্যার জন্য। জন্য বা উদ্দেশ্যে, রাইট? তো এখানে ইন অর্ডার টু যদিও তিনটা শব্দ, কিন্তু ইউনিট হচ্ছে কয়টা? একটা, দ্যাট ইজ প্রিপোজিশনাল ইউনিট। ওই যে দেখো, দেখো তোমাদেরকে একটা মজার জিনিস দেখায়, এই সেন্টেন্সের মধ্যে দুইটা প্রিপোজিশনাল ইউনিট আছে। দুইটা প্রিপোজিশনাল ইউনিট আছে। একটা হচ্ছে এই যে প্রথমেরটা টু, দেখো একটা শব্দ দিয়ে একটা ইউনিট। আবার দেখো পরেরটা ইন অর্ডার টু, এখানে তিনটা শব্দ মিলে একটা ইউনিট। ডিড ইউ গাইজ গেট মাই পয়েন্ট? তোমরা আমার কথাটা বুঝতে পারছো ইউনিট কেমনে তৈরি হয়? জি স্যার। আমি যে কনস্টিটিউয়েন্টের সংজ্ঞার মধ্যে লিখলাম, কনস্টিটিউয়েন্ট হচ্ছে একটা ওয়ার্ড অথবা কয়েকটা ওয়ার্ডের গ্রুপ, যেটা একটা সেন্টেন্সে একটা ইউনিট হিসেবে কাজ করে। তো দেখো এই সেন্টেন্সের মধ্যে আলহামদুলিল্লাহ তোমরা ওই দুই রকমের ইউনিট পাবা। যে দুই রকম ইউনিট, মানে একটা ইউনিটে দেখবা একটা ওয়ার্ড আছে আর আরেক ধরনের ইউনিটে দেখবা একাধিক ওয়ার্ড আছে। যেরকম এই যে একটা ইউনিট হি, এটা সাবজেক্ট, একটা ওয়ার্ডে একটা ইউনিট। আবার দেখো ইজ গোয়িং, দুইটা ওয়ার্ড মিলে একটা ইউনিট।
ভার্বাল ফ্রেজ মানে ভার্বের ইউনিট। আবার দেখো টু একটা শব্দ দিয়ে একটা ইউনিট, প্রিপোজিশনাল ইউনিট। কিন্তু আবার দেখো ইন অর্ডার টু তিনটা শব্দ মিলে একটা ইউনিট, প্রিপোজিশনাল ইউনিট। ঠিক আছে? আচ্ছা, লাস্টেরটা তোমরা সলভ করো। হিজ লেসন্স, এটা কি একটা ইউনিট হবে না দুইটা ইউনিট হবে? একটা স্যার একটাই হবে। কেমনে একটা হবে বলো, বুঝাও আমাকে। স্যার হিজ তো প্রোনাউন না, তো লেসন তো স্যার আচ্ছা ঠিক আছে। দুইটা তো আচ্ছা একসাথে সব আচ্ছা, আমার কাছ থেকে শুনো, এবার মনোযোগ দিয়ে শুনো, শিখো, শিখার কোনো শেষ নাই। হিজটা হচ্ছে এখানে পসেসিভ অ্যাডজেক্টিভ, ঠিক আছে? এখানে পুরাটা হিজ লেসন্স, এই পুরাটা হচ্ছে এনপি, নাউন ফ্রেজ। একটা অ্যাডজেক্টিভ, একটা নাউন। লেসন হচ্ছে নাউন, আর হিজটা হচ্ছে প্রোনাউন রূপী অ্যাডজেক্টিভ মানে পসেসিভ অ্যাডজেক্টিভ, যেটাকে বর্তমান গ্রামারে সংক্ষেপে বলা হয় পসেসিভ, যেমন হিজ ফাদার, হার মাদার। ঠিক আছে? তো এখানে হিজটা হচ্ছে অ্যাডজেক্টিভ, লেসন্সটা হচ্ছে নাউন। অ্যাডজেক্টিভ প্লাস নাউন ইকুয়ালস টু নাউন ফ্রেজ। তো হিজ লেসন্সটা এখানে একটা ইউনিট। তাহলে এই এখানে আরেকটা ইউনিট বাদ আছে যে প্রিপেয়ার, এটা একটা ওয়ার্ডে একটা ইউনিট হবে, এটা এটা একটা ভার্ব প্রিপেয়ার। হ্যাঁ, তাহলে তোমরা এবার ক্লিয়ার বুঝতে পারছো যে একটা সেন্টেন্সে ইউনিট কিভাবে ভাগ করা হয়। সাবজেক্ট একটা ইউনিট হয়, ভার্ব একটা ইউনিট হয়, প্রিপোজিশন ইউনিট হয়, নাউন ফ্রেজ একটা ইউনিট হয়, অবজেক্ট একটা ইউনিট হয়, কমপ্লিমেন্টারি একটা ইউনিট হয়। এরকম বেশ কয়েকটা ইউনিট মিলে একটা সেন্টেন্স তৈরি হয়, এবং এই ইউনিটগুলোকে কি বলে গাইস? এই ইউনিটগুলোকে কি বলে? কনস্টিটিউয়েন্ট স্যার কনস্টিটিউয়েন্ট। কনস্টিটিউয়েন্ট। এটা দুর্ভাগ্যবশত তোমাদের মনিরুজ্জামান স্যারের বইতে লেখা নেই। উনি ডিরেক্টলি আইসি অ্যানালিসিসে চলে গিয়েছেন, অর্থাৎ ইমিডিয়েট কনস্টিটিউয়েন্টে চলে গেছেন, কিন্তু কনস্টিটিউয়েন্ট কি খায় না মাথায় দেয় এটা উনি ব্যাখ্যা করে নাই। সো ইট ওয়াজ ভেরি মাচ নেসেসারি ফর ইউ গাইস টু লার্ন দিস স্টাফ। আচ্ছা, এবার চলো আমরা সংক্ষেপে চলে যাচ্ছি, যেটা দেখে অনেকের মাথা ঘুরায়। এটা হচ্ছে সিনট্যাকটিক প্রসেস। কিভাবে বাক্য তৈরি করা হয় দেখো, আমি সহজ ভাষায় লিখে দিচ্ছি। Syntactic process is the set of linguistic rules which are used to construct the sentences in a particular language. শেষ। মানে কি? সিনট্যাকটিক প্রসেস হচ্ছে ওই সমস্ত লিঙ্গুইস্টিক নিয়মের একটা সেট। সিনট্যাকটিক প্রসেস কিন্তু একটা সেট, যেমন আমাদের থালাবাটির সেট পাওয়া যায় না, ওই যে ডিনার সেট, তারপর চা কাপের পিরিচ দিয়ে একটা সেট পাওয়া যায় না, চায়ের সেট। তো এটাও হচ্ছে একটা সেট। এই সেটের মধ্যে অনেকগুলো লিঙ্গুইস্টিক রুলস আছে। এই রুলস গুলো কি কাজে লাগে? সেন্টেন্স গঠনের কাজে লাগে। যে কোনো একটা পার্টিকুলার ল্যাঙ্গুয়েজে সেন্টেন্স গঠনের কাজে যে লিঙ্গুইস্টিক রুলস গুলো ব্যবহৃত হয়, ওই রুলসের যে সেট, ওই সেটটাকে বলা হয় সিনট্যাকটিক প্রসেস। মাথায় ঢুকছে? জি স্যার না স্যার, কে জানি না স্যার বলছে। স্যার আমার চোখে নিয়ে আরেকবার একটু বলেন। শিওর 100 বার বলবো। আরেকবার বলেন। সিনট্যাকটিক প্রসেস হচ্ছে একটা সেট। সেট বুঝো তো সবাই? যেরকম মনে করো ডিনার সেটের মধ্যে কি থাকে? একটা ভাতের বোল থাকে, 6টা প্লেট থাকে,
10টা চামচ থাকে, 6টা গ্লাস থাকে, একটা জগ থাকে, যেটা বিয়ের বাড়িতে তোমরা যদি গিফট হিসেবে দাও তাহলে সবাই খুব খুশি হবে। তো এটা কি একটা সেট না? তো সিনট্যাকটিক প্রসেসটাও হচ্ছে একটা সেট। এই সেটের মধ্যে কি থাকে? ডিনার সেটে যেরকম অনেকগুলো থালাবাটি থাকে, সিনট্যাকটিক প্রসেস নামক এই সেটের মধ্যে অনেকগুলো নিয়মাবলী থাকে, অনেকগুলো রুলস থাকে। এই রুলসগুলো কিসের রুল? সেন্টেন্স গঠনের রুল। এখন মাথায় ঢুকছে? জি স্যার। ওকে, জি স্যার। আলহামদুলিল্লাহ। আচ্ছা, এবার আসো তোমাদের লিঙ্গুইস্টিক্স এর মধ্যে মনিরুজ্জামান স্যার দ্য মেইন 4 সিনট্যাকটিক প্রসেস মানে 4টা প্রধান সিনট্যাকটিক প্রসেসের কথা উনি উল্লেখ করেছেন। তো আমি এই 4টা আজকে জাস্ট তোমাদের বুঝাই দিচ্ছি। আমি যদি লেখা দিতে চাই তাহলে আজকের ক্লাস অনেক লম্বা হয়ে যাবে। থার্ড ইয়ারের যারা আছো, মাই ডিয়ার নাতি নাতনিস, তোমরা আমাকে রিমাইন্ডার দিয়ে বলে দিবে যে স্যার সিনট্যাকটিক প্রসেসের একটা নোট দেওয়ার কথা ছিল, এটা কাইন্ডলি দিয়ে দিন। কারণ এখানে মাশাআল্লাহ মনিরুজ্জামান স্যার যে দাঁত ভাঙ্গা ল্যাঙ্গুয়েজে এক একটা সংজ্ঞা লিখছে, পেপসোডেন্ট দিয়ে 3বার ব্রাশ করলেও দাঁত শক্ত হইব না। আচ্ছা, যাই হোক, 4টা রুলস হচ্ছে, প্রথম হলো ডিসকন্টিনিউয়াস কনস্টিটিউয়েন্ট, যেটা অনেকের মাথায় ঢুকে না। তারপর হচ্ছে রিকারশন, তারপর কনজয়নিং, and the last one is বেডিং। এমবেডিং। এমবেডিং কি? বিছানা তৈরি করা, তাই না? আচ্ছা, আমি জাস্ট তোমাদেরকে সহজ ভাষায় বলতেছি, হ্যাঁ? এগুলো সংজ্ঞা এখন লিখবো না, মাথা উলে যাবে। আগে তোমরা মাথায় ঢুকাও এই 4টা রুলস কি কি। আমি একটু মজা করি তোমাদের সাথে, আগে মাফ চাই নিলাম, হ্যাঁ? ডিসকন্টিনিউয়াস কনস্টিটিউয়েন্ট ইকুয়ালস টু সেপারেশন, ডাইভোর্স। হাজবেন্ড ওয়াইফের মধ্যে ডাইভোর্স হয় না? আস্তাগফিরুল্লাহ। এই ডিসকন্টিনিউয়াস কনস্টিটিউয়েন্ট হচ্ছে কনস্টিটিউয়েন্টের মধ্যে ডাইভোর্স হওয়া। কারণ ডিসকন্টিনিউয়াস, তোমরা এই যে ডিসকন্টিনিউয়াস কনস্টিটিউয়েন্টের সংজ্ঞা আসলে এই লাইনটা লিখতে পারো, দ্য ওয়ার্ড ডিসকন্টিনিউয়াস মিন্স হ্যাভিং ইন্টারভালস অর গ্যাপস। মানে যে জিনিসটার মধ্যে গ্যাপ থাকে বা ইন্টারভাল থাকে, সেই জিনিসটাকে বলা হয় ডিসকন্টিনিউয়াস। এটা বইতে লেখা নেই, বাট তোমরা এটা ডিসকন্টিনিউয়াস কনস্টিটিউয়েন্ট যদি আসে তাহলে সংজ্ঞাটা লেখার আগে এই ছোট্ট একটা সেন্টেন্স লিখে নিতে পারো, হয়তো এক্সামিনার খুশি হলেও হইতেও পারে। তো ডিসকন্টিনিউয়াস মিন্স হ্যাভিং ইন্টারভালস অর গ্যাপস। তো ইন্টারভাল বা গ্যাপটা কিসের মধ্যে? কনস্টিটিউয়েন্টের মধ্যে। আর কনস্টিটিউয়েন্ট কি? একটু আগে তোমাদের শিখাইছি, সেন্টেন্সের এক একটা ইউনিট, তাই না? তো এক একটা ইউনিটের মধ্যে যখন বিভেদ সৃষ্টি হয়, এক একটা ইউনিটের মধ্যে যখন ডিভোর্স হয়ে যায়, তখনই ওইটাকে বলা হয় ডিসকন্টিনিউয়াস কনস্টিটিউয়েন্ট। কিরকম? বিশ্ববিখ্যাত একটা উদাহরণ আছে, এটা বেশিরভাগ লিঙ্গুইস্টিক্সের যে বইগুলো আমি দেখছি এই একই এক্সাম্পল দেওয়া, হি পুলড দ্য থিফ ডাউন। আরো অনেক এক্সাম্পল আছে, কিন্তু আমি বুঝি না এই সেন্টেন্সটা দিয়ে সবাই কেন এক্সাম্পল দেয়। আচ্ছা যাক, হি পুলড দ্য থিফ ডাউন। তোমাদের আমি আরো এক্সাম্পল দিব, কিন্তু এটা দিয়ে আগে বুঝো এই সেন্টেন্সটার মানে কি। হি পুলড দ্য থিফ ডাউন, গাইজ? কাম অন, কেউ একজন বলো, সহজ তো। হি পুলড দ্য থিফ জি স্যার। ডাউন, এটার মানেটা কি? চোট সে চোরটাকে কি করলো? আদর করলো? ধরে নিয়ে আসলো। আহারে, পুল মানে কি? টেনে নিয়ে আসলো। এই তো পারো তো ঠিকই, তো বলো না কেন? নাকি ক্লাসে বললে কি স্মার্টনেস কমে যাবে? হি পুলড দ্য থিফ ডাউন, তাহলে কি হলো? তাড়াতাড়ি বলো।
স্যার সে চোরটাকে টেনে নামিয়ে দিল এরকম কিছু? এক্স্যাক্টলি, তাই তো। এটা বলতে এতক্ষণ লাগে? সে চোরটাকে ধরে নিচে ফেলে দিল বা সে চোরটাকে টেনে নিচে নামিয়ে দিল। হি পুলড দ্য থিফ ডাউন। মনে করো চোর চুরি করে পলাইতে নিছিল, ওই চোরের কলার ধইরা টাইনা একেবারে রাস্তার মধ্যে ফালাই দিছে। এটাই হি পুলড দ্য থিফ ডাউন। আচ্ছা, এখানে তোমরা একটা জিনিস খেয়াল করো, আমি নিচে একটা ওয়ার্ড লিখতেছি, পুল ডাউন। পুল ডাউন, এটা কি একটা ভার্বাল ফ্রেজ না? পুল ডাউন, টেনে নিচে নামিয়ে ফেলা। কি কেউ কথা বলে না? জি স্যার, ভার্বাল ফ্রেজ। জি স্যার। আচ্ছা, ভার্বাল ফ্রেজ কিরকম আমি জানি, এখন অনেকেই চিন্তা করতেছে আচ্ছা ভার্বাল ফ্রেজ কারে কয়। ভার্বাল ফ্রেজ গুলো হচ্ছে এই যে এরকম, পুট আপ, গেট অ্যাওয়ে, গেট অন, পুট অন, কাম ডাউন, স্ট্যান্ড স্টিল, গেট অন, কাম আউট, গো ইন। মনে পড়ছে? ঠিক এরকম পুল ডাউন। ওকে, তো পুল ডাউন এটা কি একটা ভার্বাল ফ্রেজ। ভার্বাল ফ্রেজ মানে কি একটা ইউনিট না? কি গাইস, একটা ইউনিট কিনা? জি স্যার। আচ্ছা, এখন উপরের সেন্টেন্সটার দিকে একটু তাকাও তো, দেখো তো এই যে পুল ডাউনের মধ্যে যে জামাই বউ আছে, অর্থাৎ পুল হলো জামাই, ডাউন হলো বউ, এই জামাই বউর মাঝখান দিয়ে কি কেউ ঢুকছে? দাঁতি জি স্যার, না থিপ। স্যার। স্যার ঢুকছে। জামাই বউর চোর ঢুকে মাঝখানে চোর গেছে। ঢুকছে? চোর ঢুকছে? তো জি স্যার। এখন দেখো জামাই বউয়ের মাঝখানে কোনো বিভেদ বা কোনো ফারাক্কাবাদ তৈরি হয়েছে? জি স্যার হয়েছে। জি স্যার আচ্ছা হয়েছে। যাক, এটা যেন দোয়া করি কারো লাইফে যেন এটা বাস্তবে না আসে, এটা যেন এই লিঙ্গুইস্টিক্স পর্যন্তই সীমাবদ্ধ থাকে, ঠিক আছে? সব জামাই বই যেন ইনশাল্লাহ অনেক 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 হ্যাপি থাকে, কারণ আমি জানি যে আমার এই ক্লাসে বেশ কয়েকটা ওয়াইফ আছে। আচ্ছা যাক, মজা করলাম। তো ব্যাপারটা হচ্ছে হি পুলড, ও মাঝখানে একটা কথা ভুলে গেছে, আমি আমার ওয়াইফরে অনেক ভালোবাসি। আচ্ছা যাক, হি পুলড দ্য থিফ ডাউন। এখানে এই দ্য থিফ পুল এবং ডাউনের মাঝখানে ঢুকে যে একটা ইন্টারভাল বা গ্যাপ তৈরি করছে, এটাই হচ্ছে ডিসকন্টিনিউয়াস কনস্টিটিউয়েন্ট। অর্থাৎ মনোযোগ দিয়ে শোনো, পুল ডাউন এটা ছিল একটা কনস্টিটিউয়েন্ট, একটা ইউনিট। এটাকে কি করছে? ডিসকন্টিনিউয়াস করে দিছে না, মানে বিভেদ করে দিছে না? বিভেদ করে কিরকম হয়েছে? এই যে সেন্টেন্সে দেখো, হি পুলড দ্য থিফ ডাউন। পুলড গেছে একদিকে, ডাউন গেছে আরেক দিকে। তো পুল ডাউন এটা একটা ইউনিট ছিল, একটা কনস্টিটিউয়েন্ট ছিল। এটাকে কি করা হয়েছে? বিভেদ করা হয়েছে, মানে ডিসকন্টিনিউয়াস করা হয়েছে। এই কারণে এই যে তোমরা যে সেন্টেন্সটা দেখতেছো, হি পুলড দ্য থিফ ডাউন, এখানে পুলড আর ডাউন হচ্ছে ডিসকন্টিনিউয়াস কনস্টিটিউয়েন্ট। মাথায় ঢুকছে? জি স্যার। তোমাদেরকে আরেকটা জিনিস দেখাইছি, মানে দেখাচ্ছি। হি এটা বইতে নাই এবং এটা অন্য কেউ দেখাইতে পারবে না, বাট ইনশাল্লাহ ইনপ্রাইম তোমাদেরকে দেখাই দিচ্ছে। দেখো, হি ওয়ান্টস টু পুল ডাউন। হি ওয়ান্টস টু পুল ডাউন। আচ্ছা এখানে বলো, এখানে পুল ডাউন কয়টা ইউনিট এই সেন্টেন্সে? একটা ইউনিট। স্যার একটা ইউনিট। আর আগের সেন্টেন্সে হি পুলড দ্য থিফ ডাউন, ওইখানে পুল ডাউন কয়টা ইউনিট? দুইটা। স্যার দুটি ছিল স্যার আলাদা দুটো আলাদা। আলাদা ভাবে বসছে। আচ্ছা ঠিক আছে, তো আমি এটা অনেক সওয়াবের কাজ করছি না, জামাই বরে মিলাই দিছি। তো এখন তোমরা বুঝছো ডিসকন্টিনিউয়াস কনস্টিটিউয়েন্ট কাকে বলে? যখন জি স্যার। একটা কনস্টিটিউয়েন্ট বা একটা ইউনিট এর মাঝখানে ফারাক্কা বাদ তৈরি হয়ে এটা দুই ভাগে বিভক্ত হয়ে যায়, অর্থাৎ ওই অ্যাফেয়ারের মধ্যে যখন ব্রেকআপ হয় তখন এটা ডিসকন্টিনিউয়াস কনস্টিটিউয়েন্ট হয়ে যায়। আর ইংলিশের সংজ্ঞা
এটা তোমাদের এখন মাথা ঢোকা দরকার নেই, জাস্ট আমি বলার জন্য বলতেছি। when a single constituent is separated by another constituent which are supposed to be in the same group, then they are called discontinuous constituent. এটা আমি পরে নোটে লিখে দিব, মুখস্থ করে নিও। কিন্তু ধারণাটা সবাই বুঝছো কিনা? জি জি স্যার স্যার বুঝতে পারছি জি স্যার বুঝতে স্যার পেরেছি। ওয়ান কাইন্ড অফ ডিসকানেক্ট One kind of disconnection. Disconnect na disconnection. Exactly. Very good. One kind of disconnection, one kind of separation, one kind of alleviation, one kind of disaggregation, one kind of detachment. যাই বলো। এবার আসো, এটা হচ্ছে একটা syntactic process. এভাবেও সেন্টেন্স তৈরি করা যায়। এরপরে the next one, recursion. রিকারশন মানে হচ্ছে, রিকারশন মিন্স রিঅকারেন্স। আচ্ছা, রিঅকারেন্স মানে কি? স্যার কি স্যার পুনরুজ্জীবন যে বলা হয়? আর পুনরাবৃত্তি পুনরাবৃত্তি মানে পুনরায় পুনরায় ঘটা, বারবার বারবার ঘটা। এখানে আমি তোমাদেরকে থিওরি আগে বুঝাবো না, আমি তোমাদেরকে সেন্টেন্স দিব। সেন্টেন্স দিলেই তোমরা বুঝতে পারবা, মানে এখানে এক্সাম্পল দিয়ে তোমাদের বুঝাই দিব থিওরিটা কিরকম। বিসমিল্লাহ, লেখা শুরু করলাম। হ্যাঁ, দেখো, হি ইজ এ বয়। সুন্দর। আচ্ছা, এ বয়টাকে আমি এভাবেও লিখতে পারি না? এ টল বয় লিখতে পারি? পারি। জি স্যার আচ্ছা, আরেকটু এভাবে লিখতে পারি না? এ টল হ্যান্ডসাম বয়। পারি? জি আচ্ছা, স্যার আরেকটু এভাবে লিখতে পারি না? এ টল হ্যান্ডসাম অ্যাট্রাকটিভ বয়। লিখতে পারি? জি আচ্ছা, এভাবেও লিখতে পারি না? এ টল হ্যান্ডসাম অ্যাট্রাকটিভ ওল্ড স্কুল বয়। লিখতে পারি? এখন জিগাও, স্যার ওল্ড স্কুল মানে কি? ওল্ড স্কুল মানে কি? আগিলা যুগের। বলে না যে মানুষটা একটু আগিলা যুগের, মানে তার চিন্তাধারা একটু আগের দিনের টাইপের, মানে যাদের চিন্তাধারা একটু আগিলা যুগের হয় তাদেরকে বলা হয় ওল্ড স্কুল। যেমন এই যে তোমাদের খালিদ স্যার, আমার চিন্তাধারা আমার সবকিছু আগিলা যুগের, আমি খুব ইমোশনাল, আমি আমার মন যেটা বলে এইভাবে চলি। এখনকার মানুষ মাথার মানে ব্রেইনের কথা শুনে, বাট আই লিসেন টু মাই হার্ট। সো আমি হতেছি এ কাইন্ড অফ ওল্ড স্কুল পার্সন। তো ওল্ড স্কুল মানে হচ্ছে যাদের চিন্তাধারা বা যাদের মন মানসিকতা আগিলা যুগের টাইপের এরকম। তো আমি কি চুইংগাম আরো টাইনা লম্বা করব? নো স্যার। থাক আচ্ছা, এটাকে কি টাইনা টাইনা আরো অনেক লম্বা করা যায় না? জি স্যার যাই তো যেমন দেখো, আমি বলতে থাকি, হি ইজ এ টল স্মার্ট হ্যান্ডসাম অ্যাট্রাকটিভ ওল্ড স্কুল ideal boy. He is a tall, handsome, smart, attractive, old school, ideal, and generous boy. He is a tall, smart, handsome, attractive, old school, ideal, and generous, and কি বলা যায়, attentive boy। লিখতে পারি? যত আমি অ্যাডজেক্টিভ লাগাবো তত কি এটা বড় হইতে থাকবে না? এখন তোমরাই বলো, এই যে আমি যে এই সেন্টেন্সটাকে লম্বা করতেছি, এই লম্বা করার ক্ষেত্রে কোনো কিছু কি পুনরাবৃত্তি হচ্ছে? জি স্যার জি স্যার এই এই স্যার বই এই পুনরাবৃত্তিটাকেই বলা হয় রিকারশন। মাথায় ঢুকছে? জি স্যার বুঝতে পারছি এটার এক কথায় সংজ্ঞাটা হচ্ছে, recursion is a syntactic process where the same type of lexical rules or grammatical rules take place at the syntactic structure of syntax. এটা আমি পরে নোটে লিখে দিব। এখন সংজ্ঞাগুলো লিখতেছি না কেন? কারণ তোমরা জাস্ট থিওরিটা আগে বুঝো, পরে সংজ্ঞা মুখস্থ করো। ওকে, তাহলে চারটার মধ্যে দুইটা গেল, একটা হচ্ছে রিকারশন, একটা হলো ডিসকন্টিনিউয়াস কনস্টিটিউয়েন্ট। এরপরে আসো কনজয়েনিং, একেবারে সহজ। এটা নামের মধ্যেই পরিচয় আছে। ওই দেখো নামের মধ্যে কি লেখা, কন
জয়নিং। কনজয়নিং মানে হচ্ছে টু জয়েন টু elements with the help of a coordinator. Coordinating conjunctions গুলো মনে আছে? কারো মনে নেই? স্যার and but and বা Or sorry and so and So, but all or হ্যাঁ এগুলা কোঅর্ডিনেটিং কনজাংশন দিয়ে যে সেন্টেন্স গুলা তৈরি হয় ওগুলাই হচ্ছে কনজয়নিং। যেরকম তোমাদের বইতে যে এক্সাম্পলটা আছে, আচ্ছা আমি মোটামুটি একটা লিখতেছি দেখো। এখানে তোমরা একটা জিনিস বুঝে না, আমি কিন্তু একটা ওয়ার্ড লিখছি এলিমেন্ট। এলিমেন্ট মানে উপাদান। এলিমেন্ট কি? এলিমেন্ট মানে হচ্ছে সেন্টেন্সের এলিমেন্ট, সেন্টেন্সের উপাদান। কিরকম? যেমন দেখো, there is a movie show in the city. আরেকটা লিখতেছি, there is a dance performance, একটু ঘুরায় লিখলাম, তোমাদের বইতে মনে অন্য কিছু লেখা আছে কিন্তু এরকম টাইপেরই। there is a dance performance in the city. এই দুইটা হচ্ছে দুইটা এলিমেন্ট। এলিমেন্ট মানে কি? এগুলা সেন্টেন্সের এলিমেন্ট, মানে বাক্যের উপাদান। এখন দেখো তো, এই দুইটারে কি আমরা একসাথে এইভাবে লিখতে পারি না? there are a movie show and a dance performance in the city. তো দেখো তো, দুধ চিনি একসাথে মিশানো হয়ে গেল। জি স্যার। এটাই হচ্ছে কনজয়নিং। ব্যাপারটা কি মাথায় ঢুকছে নাকি এখনো ক্লিয়ার হয়নি সবার কাছে? জি স্যার, বুঝতে পেরেছি। বুঝতে পারছি মান স্যার। দুইটা সিনট্যাকটিক এলিমেন্ট, সিনট্যাকটিক এলিমেন্টকে যখন আমরা কোঅর্ডিনেটর কোনগুলো, যে এন্ড অর বাট ইফ, এগুলো দিয়ে যখন জয়েন করে একটা সিঙ্গেল সেন্টেন্স তৈরি করি, এটাকে বলা হয় কনজয়নিং। ওকে, এন্ড দ্য লাস্ট ওয়ান, এমবেডিং। এমবেডিং মানে হচ্ছে ওই যে কে জানি বলছিল, স্বর্ণা, আয়শা স্বর্ণা, তুমি মনে হয় বলছিলা এমবেডিং। এমবেডিং জি মানে কি? স্যার। বলো, এমবেডিং মানে কি? স্যার আমি বলি না কিটা। এখন ধরছি এখন। আচ্ছা ঠিক আছে। স্যার আপনি এমবেডিং বলছিলেন বেট করা। না, ওটা তো আমি মজা করে বলছিলাম যে এই যে এমবেডিং শব্দের মধ্যে যে বেড শব্দটা আছে না, বেড মানে কি? বিছানা পাইতে দেওয়া। আচ্ছা যাক, এখানে বিছানা বুছানোর কোনো কাহিনী নাই। এমবেডিং মিন্স টু ইনসার্ট সামথিং ইনটু অ্যানাদার। অন্য যে কোনো একটা কিছুর মধ্যে আরেকটা জিনিস ঢুকায় দেওয়া। এই যে যারা কানাঘুষা আলাপ করে না, এরা এই কাজটা করে, একজনের মাথার মধ্যে অন্য একটা জিনিস ঢুকায় দেয়। আচ্ছা যাক, যখন একটা প্রিন্সিপাল ক্লজের পেটের ভিতরে আরেকটা সাবঅর্ডিনেট ক্লজ ঢুকায় দেওয়া হয়, তখনই ওটাকে বলা হয় এমবেডিং। কিরকম? যেমন দেখো, my brother is the boy who came here last night. বলো, এই সেন্টেন্সের প্রিন্সিপাল কোনটা, সাবঅর্ডিনেট কোনটা? সবাই কি ভুলে গেছো সবকিছু? স্যার মাই ব্রাদার ইজ দ্য বয় হচ্ছে প্রিন্সিপাল আর পরেরটুকু হচ্ছে সাবঅর্ডিনেট। এক্স্যাক্টলি, স্পষ্ট করে বলো, জোর গলায় বলো, তা নাহলে এই যে ছাত্র আন্দোলন জনতা রাগ করবে। আচ্ছা, এখানে প্রিন্সিপাল ক্লজটা হচ্ছে এই যে এতটুকু, মাই ব্রাদার ইজ দ্য বয়।
This is the principal clause. Principal clause এর আরেকটা নাম আছে. Can anyone tell me? What is the another name for principal clause? Sir, main clause. Okay. আরেকটা নাম আছে. স্যার সাবঅর্ডিনেট ক্লজ। হ্যাঁ, সাবঅর্ডিনেট ক্লজ তো আরেকটা। আচ্ছা দেখো লিখে দিচ্ছি। Principal clause equals to superordinate clause. This is another name for principal clause, okay? আচ্ছা এখন তোমরা বলো এই যে সেন্টেন্সটা আমি লিখলাম, My brother is the boy who came here last night. এখানে কি প্রিন্সিপাল ক্লজের পেটের মধ্যে কিছু ঢুকানো হয়েছে? জি স্যার। Yes, sir. কেমনে? পেটের মধ্যে কিছু ঢুকানো হয় নাই। এই যে দেখো Oh, sir, পেটের মধ্যে, subordinate. এই যে দেখো পেটের মধ্যে ঢুকাইলে এরকম হইতো। দেখো, The boy who came here last night is my brother. এবার দেখো তো প্রিন্সিপাল ক্লজের পেটের মধ্যে ঢুকাই দেওয়া হয়েছে কিনা। উপরের সেন্টেন্সটাও দেখো, নিচের সেন্টেন্সটাও দেখো। জি স্যার, এইবার বুঝতে পারছি। That means when a subordinate clause is inserted অথবা placed অথবা driven অথবা submerged অথবা embedded inside another principal clause, then that process is called embedding. যখন একটা প্রিন্সিপাল ক্লজের ভিতরে একটা সাবঅর্ডিনেট ক্লজকে ঢুকায় দেওয়া হয় তখন সেটাকে বলা হয় এমবেডিং। ক্লিয়ার? তাহলে এই যে আমরা চারটা প্রসেস শিখলাম, ডিসকন্টিনিউয়াস কনস্টিটিউয়েন্ট মানে ডিভোর্স, তারপর রিকারশন একই জিনিস বারবার ঘটা, তারপরে হচ্ছে এই যে কি জানি কনজয়েনিং একটার সাথে আরেকটা জোড়া লাগানো সুপার গ্লু দিয়া, আর আরেকটা হচ্ছে এমবেডিং একটার মধ্যে আরেকটা ঢুকায় দেওয়া। এই চারটাই হচ্ছে সিনট্যাকটিক প্রসেস, যেটা হয়তো ইনশাল্লাহ এবার তোমাদের পরীক্ষায় আসতে পারে, কারণ সিনট্যাক্স থেকে এই দুইটা কোশ্চেনই ঘুরে ফিরে বারবার আসে। হোয়াট ইজ আইসি অ্যানালিসিস, হোয়াট আর দ্য সিনট্যাকটিক প্রসেস। গত বছর আইসি অ্যানালিসিস অলরেডি চলে আসছে, এবার হয়তো বা সিনট্যাকটিক প্রসেস আসতে পারে, যার কারণে এটা তোমাদের শিখায় দিলাম। তবে আমি তোমাদেরকে আরো কয়েকটা জিনিস বুঝাই দিব, দ্যাট ইজ PS grammar and TG grammar. That means phrasal structure grammar and transformational generative grammar. সংক্ষেপে PS grammar and TG grammar আজকের ক্লাসে না, অন্য একটা ক্লাসে। তোমরা যদি আমাকে আর 5টা মিনিট সময় দাও আইসি অ্যানালিসিস বুঝে আজকের ক্লাসের শাটার বন্ধ করতে চাই। Can I go ahead? স্যার আমার একটা প্রশ্ন আছে। মাত্র একটা প্রশ্ন, তারপর স্যার এমবিডিং এ স্যার মানে WH ওয়ার্ড দিয়ে স্যার আলাদা করছেন না দুইটা বাক্যকে, স্যার সবসময় কিরকম WH ওয়ার্ড দিয়ে আলাদা করা হবে? আল্লাহ রে, এটা কোন ডাক্তারে কইছে যে WH ওয়ার্ড দিয়ে আলাদা করতে হইব? দ্যাট দিয়েও তো আমি বলতে পারি, এই যে দেখো স্যার যে কোনো কানেক্টর দিয়ে তো আলাদা করা যায়। এক্স্যাক্টলি, যেমন দেখো the book that fell down from my hand is an English novel. কও এবার WH ওয়ার্ড কই? That এটা WH ওয়ার্ড? না স্যার বুঝতে পেরেছি। স্যার এটা কানেক্টর। এটা তো স্যার এক্স্যাক্টলি। আচ্ছা এখানে কেউ একজন বলো তো প্রিন্সিপাল ক্লজটা কোনটা? দেখি এবার কার মাথায় গিলু আছে। The book is an English Novel. novel. শাবাশ, ভেরি গুড, তোমারে লজেন্স খাওয়াবো। আচ্ছা ঠিক আছে, দ্য বুক ইজ অ্যান ইংলিশ নোভেল, বইটা হচ্ছে একটা ইংরেজি উপন্যাস, এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। আর এটার পেটের মধ্যে ঢুকায় দেওয়া হয়েছে দ্যাট ফেল ডাউন ফ্রম মাই হ্যান্ড, যেটা আমার হাত থেকে পড়ে গেছিল। এই সেন্টেন্সটার অর্থটা হচ্ছে
যে বইটা আমার হাত থেকে পড়ে গিয়েছিল, ফেল হচ্ছে পাস্ট টেন্স, ফল, ফেল, ফলেন। যে বইটা আমার হাত থেকে পড়ে গিয়েছিল সেটা একটা ইংরেজি উপন্যাস। এই সেন্টেন্সটাকে এভাবেও লেখা যায়, তাহলে তোমরা ক্লিয়ার হয়ে যাবা। দ্য বুক ইজ অ্যান ইংলিশ নোভেল। স্যার হয়েছে দিয়ে কি ইয়ে করে যাবে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, that oblique which fell down from my hand. Clear? আর কারো কোনো কোয়েশ্চেন? না Any স্যার। kind of question? আচ্ছা ঠিক আছে, আইসি অ্যানালিসিসটা বুঝাই দিচ্ছি। আইসি অ্যানালিসিসটা হচ্ছে, আমি এখানে বাংলা টাইপ করতে পারি না, মাফ করে দিও সবাই। আইসি অ্যানালিসিস হইতেছে দুইয়ের নামতা, 2 একে 2, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 4 দুগুণে 8, 5 দুগুণে 10, অর্থাৎ 2 2 2 2 2 2 করে ভাগ করতে হবে। আমি একটা কথা লিখতেছি, দেখো। এই থার্ড ইয়ারের নাতি নাতনিরা, তোমার আমার একটু মনে করে দিও কিন্তু পরে, যে স্যার আইসি অ্যানালিসিস এবং সিনট্যাকটিক প্রসেসের একটা নোট দেওয়ার কথা ছিল। হ্যাঁ, আইসি অ্যানালিসিস গতবার চলে আসছে, এবার হয়তো বা নাও আসতে পারে। আইসি অ্যানালিসিস is a technique of analyzing the sentence units into its immediate constituents or morphemes. আইসি অ্যানালিসিস হচ্ছে এমন একটা অ্যানালাইসিস করার টেকনিক বা পদ্ধতি, যেটা দিয়ে সেন্টেন্সের ইউনিটগুলোকে অ্যানালাইজ করতে করতে একদম ইমিডিয়েট কনস্টিটিউয়েন্ট পর্যন্ত বা মরফিম পর্যন্ত নিয়ে যাওয়া হয়। এবং এই আইসি অ্যানালিসিসটা সবসময় 2 2 করে ভাগ করতে হয়, একসাথে 2 এর বেশি ভাগ করা যায় না। তবে হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে 3 ভাগেও ভাগ করা হয়, but that is something exceptional. The basic rule is you have to divide the sentences into 2 parts, and you have to continue in the same way until you reach the ultimate morphemes or the immediate constituent. মানে কি, তোমাদের বইতে যেটা আছে সেটা দিয়ে আমি দেখাচ্ছি, তারপর অন্যান্য এক্সাম্পল দিয়েও দেখাচ্ছি। যেরকম the tall boy teases the girl. এখন প্রথমে কি করতে হবে, 2 ভাগে ভাগ করতে হবে। তো 2 ভাগে ভাগ করলে তো এটা ইজিলি বোঝা যায়, একটা সাবজেক্ট একটা প্রেডিকেট, ছোটবেলায় পড়ছিল না, সাবজেক্ট প্রেডিকেট। তো এই সেন্টেন্সের সাবজেক্ট কোনটা? দ্য টল বয়। জি স্যার। আর প্রেডিকেট কোনটা? teases the girl. আচ্ছা, হইল নি 2 ভাগ? এটা হলো 2 একে 2। এবার দেখো 2 দুগুণে 4 করতেছি কেমনে? দ্য টল বয়, এটারও আবার ভাগ করো, তাহলে এটা ভাগ করলে কি হইব? দ্য আর্টিকেল, মানে আর্টিকেল একদিকে, আর এনপি, আমি বলি এনপি মানে নাউন ফ্রেজ একদিকে। নাউন ফ্রেজ কোনটা? এই যে টল বয়। তোমরা মনে রেখো, নাউন ফ্রেজ মানে হচ্ছে অ্যাডজেক্টিভ প্লাস নাউন, অ্যাডজেক্টিভ প্লাস নাউন। যেরকম টল বয়, রিচ ম্যান, পুয়ার ফার্মার, টল ট্রি, লং ওয়ে, এগুলো সবই এনপি, দ্যাট মিনস নাউন ফ্রেজ, ওকে, বা নমিনাল ফ্রেজ। তো দা একদিকে গেল, টল বয় আরেক দিকে গেল। আচ্ছা, আর ওইদিকে টিজেস দ্য গার্ল, এটারও কিন্তু 2 ভাগ করতে পারি। কেমনে? একদিকে ভার্ব, আরেকদিকে অবজেক্ট। ভার্ব কোনটা? টিজেস। অবজেক্ট কোনটা? দ্য গার্ল। তাহলে হইল কি না 2 দুগুণে 4? আচ্ছা, এবার করব 2টা 2টা 4টা, এবার ভাগ করলে হয়ে যাব 8টা, মানে 4 দুগুণে 8 হবে। এবার কেমনে? 8টা হবে না, 6টা হবে, থুকু। কারণ এই যে দাটাকে তো আর ভাগ করা যাবে না। ভাগ করা সম্ভব? ভাগ করা যাবে না। কিন্তু টল বয় এটাকে ভাগ করা যাবে।
একটা অ্যাডজেক্টিভ, একটা নাউন। তাহলে ভাগ করলাম টল আর বয়। আর ওইদিকে এই যে দেখো টিজ, জেস, টিজ ভার্বের সাথে একটা মরফিম লাগানো আছে, মনে আছে মরফিম? মরফিম পড়িয়েছিলাম, সব মনে ভুলে গেছো? ভুলে গেছি। হ্যাঁ, এই তো ভুলে যাওয়াটাই স্বাভাবিক। মরফিমের মধ্যে পড়িয়েছিলাম বাউন্ড মরফিম, বাউন্ড মরফিমের মধ্যে পড়িয়েছিলাম ইনফ্লেকশনাল মরফিম। ইনফ্লেকশনাল মরফিম ছিল 8টা, 8টার মধ্যে একটা ছিল থার্ড পারসন হলে ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হয়, মনে পড়ে? জি স্যার, মনে আলহামদুলিল্লাহ। হচ্ছে। তো এখানে দেখো তো টিজের সাথে ওরকম একটা এস লাগানো আছে, আছে। তাহলে এটাকে আমরা ভাগ করি, একটা হবে টিজ আর আরেকটা হবে কি শুধু এস? না, হাইফেন এস। কারণ এস এর আগে কিছু একটা ছিল, ওই যে টিজ, টিজটা কি এস এর আগে ছিল না, এই কারণে হাইফেন এস। মরফিম কিন্তু সবসময় এইভাবে লেখা হয়, তোমরা কিন্তু যদি ডিরেক্ট এস লেখা থয়ে দাও একেবারে গোল্লা। এটা হাইফেন এস। হাইফেন কেন? কারণ এস এর আগে কিছু একটা ছিল, ওই ওই এস এর আগে ওই যে টিজ ছিল না, টিজটাকে তো আলাদা করে ফেলছি, এসটাকে সরে নিয়ে এসছি, এই কারণে হাইফেন এস। আচ্ছা, এই হচ্ছে টিজ আর এস। আর আরেকটা কি আছে? দ্য গার্ল, ওটা তো স্বাভাবিক, তাহলে ওটা হবে দ্য আর গার্ল। তাহলে কয়টা হইলো? দ্য, টল, বয়, টিজ, এস, দ্য, গার্ল। এখানে অবশ্য দুইয়ের নামটা হয় নাই, একটু ছোট হয়েছে, কারণ ওই যে দাটাকে আর ভাগ করা যায়নি। তো এই হচ্ছে আইসি অ্যানালিসিস। এম আই ক্লিয়ার? মানে জি স্যার। একটা সেন্টেন্সকে ভাগ করতে 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 ওইটার যে ইমিডিয়েট কনস্টিটিউয়েন্ট, মানে ইমিডিয়েট মানে কি, প্রাথমিক, প্রাথমিক কনস্টিটিউয়েন্ট পর্যন্ত বা সোজা কথায় মরফিম পর্যন্ত নিয়ে যেতে হবে। আচ্ছা, তোমরা এটার ভাগ করো দেখি আমার সামনে, আমি একটা সেন্টেন্স দিই। দ্য পোর ফার্মার has got the boys, apostrophe s, the boys school bag. করো দেখি এটা, প্রথম ভাগ কি হবে? The poor farmer. The poor farmer. আচ্ছা, গুড। আস্তে আস্তে আস্তে, সবাই একসাথে বলো না। দ্য পোর ফার্মার, ভেরি গুড। আর আরেকটা ভাগ? Has got the boys school bag. শাবাশ, has got the boys school bag. ওকে, এটা গেল 2-1-2। এরপর দ্য পোর ফার্মার, এটারে কেমনে করে কি করবা? স্যার দা হচ্ছে আর্টিকেল আর পোর ফার্মার হচ্ছে এনপি, এনপি, নাউন। নমিনাল ফ্রেজ, নাউন ফ্রেজ বা নমিনাল ফ্রেজ। আচ্ছা, দা আর একটা হলো পোর ফার্মার। আর এইটারে কেমনে করবা? হ্যাজ গট দ্য বয়েজ স্কুল ব্যাগ। হ্যাজ গট হচ্ছে ভার্ব, আর হচ্ছে দা বয়েজ স্কুল, এটা হচ্ছে এনপি, অবজেক্ট, অবজেক্ট। আচ্ছা, হ্যাজ গট আর একটা হচ্ছে দ্য বয়েজ স্কুল ব্যাগ। School bag. হ্যাঁ, আচ্ছা দ্রুত এরপরটা করে ফেলো। দ্য পোর ফার্মার, দাটাকে তো আর ভাঙ্গা সম্ভব না, কারণ দা ভাঙলে ওটার আর কোনো অর্থ থাকবে না। মনে করবা এমন পর্যায়ে ভাঙবা না যে ভাঙ্গাটা ভাঙলে অর্থ ঠিক থাকে না। যেমন মনে করো যে দাটাকে যদি ভাঙো অর্থ থাকবে? থাকবে না। না স্যার, So, তখন সেটা মরফিমও হবে না। হ্যাঁ, তখন সেটা মরফিমা হবে না। ভেরি গুড। তাহলে এটা লাস্ট ভাগটা কি কি হবে আমি একসাথে বলে দিচ্ছি। দ্য পোর ফার্মার Farmer হ্যাজ has গট দ্য বয়
আরেকটা হচ্ছে এই যে অ্যাপোস্ট্রফি এস, এটা একটা আলাদা। তারপর স্কুল ব্যাগ। ক্লিয়ার? জি স্যার। জি স্যার, ক্লিয়ার। তো এই হচ্ছে আমাদের আজকের আপাতত সিনট্যাক্সের ক্লাস। কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে বলতে পারো। না স্যার, বুঝতে পারছি। স্যার বুঝছি স্যার, অনেক সহজ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অনেক সহজ। স্যার আমাদের এই কোয়েশ্চেনটা স্যার আসছিল স্যার, তখন পাই না, তাকাই আছিলাম প্রশ্নের দিকে। ওকে, আচ্ছা আমাকে একটু সময় দিও।